ওয়েলকাম টু চ্যাপ্টার 7। আশা করছি আগের চ্যাপ্টারগুলো আপনারা খুব ভালোভাবে রিভিশন দিয়েছেন এবং এই চ্যাপ্টারে আমরা আগের চ্যাপ্টারের সাথে কানেক্ট করে বেশ কিছু জিনিস শেখার চেষ্টা করব। এখানে আপনাদের মনে থাকবে আমরা মাচ এবং মেনি ব্যবহার করে এসেছি, আমরা বিভিন্ন রকমের ওয়ার্ড শিখে এসেছি, সেগুলোর সাথে কানেক্ট করে মাচ এবং মেনি ব্যবহার করে কিভাবে কোয়েশ্চেন্স ক্রিয়েট করা যায় সেগুলো আমরা দেখব এই চ্যাপ্টারে। এছাড়া সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভিন্ন সিচুয়েশন আমরা স্টাডি করে এসেছি, সেটার সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে কিভাবে কম্পেয়ার করা যায়, কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা কখন প্রেজেন্ট সিম্পল টেন্স, সেই কম্প্যারিজনও এই চ্যাপ্টারে আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক চ্যাপ্টার 7। ওয়েলকাম টু ফেজ 7 ইংলিশ ফর বিগিনার্স। আমরা আমাদের এভরিডে ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে অনেকেই জানি কাউন্টেবল নাউনগুলো হচ্ছে গণনাবাচক, গণা যায়, এবং আনকাউন্টেবল নাউনগুলো হচ্ছে গণনাবাচক নয়, অর্থাৎ সাধারণত আমরা তাদেরকে গণি না। এদের ব্যাপারে আমরা কিছুটা প্রাথমিক ধারণা পেয়েছিলাম আগের দিকের ফেজগুলোতে। এখন এদেরকে নিয়ে আমরা কিছুটা ইনডেপথ বা ডিটেইল আলোচনা করব। মনে রাখতে হবে আমাদের এই ফেজে অর্থাৎ ফেজ 7-এ কাউন্টেবল আনকাউন্টেবলের ডিটেইল আলোচনা করতে গিয়ে এদের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্সের যে কানেকশন থাকে, ভার্বের ফরমেশনের যে সম্পর্ক থাকে, সেগুলো নিয়েও কাজ করব। তবে তার আগে এই লেসনে অর্থাৎ লেসন 49-এ আমরা কভার করার চেষ্টা করব যে কিছু কনফিউজিং নাউন্স আছে যেটা কিনা আমরা অনেকেই মনে করি হয়তো কাউন্টেবল, আসলে প্র্যাকটিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কনটেক্সট থেকে বা ইংলিশ ভাষার দিক থেকে এগুলো আসলে আনকাউন্টেবল। একইভাবে আমরা আবার কালচারালি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আনকাউন্টেবল হিসেবে চিন্তা করি, কিন্তু আসলে ইংলিশ কনটেক্সট থেকে ওগুলো কাউন্টেবল। সেই কনফিউজিং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো আমরা লেসন 49 এই লেসনে শেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। শুরুতে যদি এই ডায়াগ্রামটা বা পিকচারটাকে কম্পেয়ার করি আমরা দেখছি ডান দিকে একটা বি বা মৌমাছি, যেটা কিনা আমরা কাউন্টেবল বলতে পারি। আবার এইদিকে যদি আমরা দেখি হানি, এটাকে আমরা আনকাউন্টেবল বলতে পারি। কাউন্টেবল এবং আনকাউন্টেবলের কিছু ইজি এক্সাম্পল আমরা দিয়ে ব্যাপারটাকে স্পষ্ট করার চেষ্টা করি। এগস, বানানা, বার্গার, হটডগ, অ্যাপল, ক্যারটস, এরা সবাই হচ্ছে কাউন্টেবলস। আনকাউন্টেবলের ক্ষেত্রে যদি দেখি মিল্ক, ফ্লাওয়ার, জ্যাম, মিট, রাইস, হানি, এরা সবাই হচ্ছে আনকাউন্টেবল। এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকে বস্তুগত হওয়ার কারণে খুব সহজেই আইডেন্টিফাই করা যায় বা খুব সহজেই আমরা বুঝতে পারি কোনটাকে আমরা সাধারণত কাউন্টেবল হিসেবে ব্যবহার করি এবং কোনটাকে আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করি। এবারে আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি যেগুলো কিনা কাউন্টেবল হিসেবে ব্যবহার হয়, আবার কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি যেগুলো আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়, এবং কিছু কিছু নাউন আছে যেগুলো আসলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুভাবেই ব্যবহার হতে পারে। দেখি আমরা প্রথমেই কাউন্টেবলের ক্ষেত্রে আর্মি অর্থে আমরা মিন করি একজন পার্সন যিনি কিনা ডিফেন্স বা সেনা এরকম অর্থে। সো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে আমরা আর্মি হিসেবে কনসিডার করি। চিলড্রেন এর সিঙ্গুলার ফর্ম চাইল্ড, প্লুরাল ফর্ম চিলড্রেন, যেহেতু সিঙ্গুলার ফর্ম আছে সো আলটিমেটলি এটাকে আমরা ইজিলি কাউন্টেবল হিসেবে বলতে পারি, বিকজ কাউন্টেবল না হলে এটাকে প্লুরাল করা যায় না। ক্লাস, ক্রাউড, ডিসিশন, ফ্যামিলি, গভর্নমেন্ট, ইমপ্রেশন, এরা সবাই কাউন্টেবল। কনফিউশন হচ্ছে ইমপ্রেশনের ক্ষেত্রে ধারণা বা কিরকম অনুভূতি হচ্ছে এটাকে আমরা কাউন্টেবল বলবো কিনা। সাধারণত এটাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাউন্টেবল হিসেবে বিবেচনা করি। এরপর আনকাউন্টেবল দেখবো আমরা ডান দিকে। অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, যেমন উপদেশের ক্ষেত্রে আমরা অনেকেই কিছুটা কনফিউজ থাকতে পারি যে অ্যাডভাইস কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আমাদের মনে রাখতে হবে অ্যাডভাইস শব্দটি বা অ্যাকোমোডেশন, বিহেভিয়ার, এরা হচ্ছে আনকাউন্টেবল। ডেটাও আনকাউন্টেবল, তবে ডেটার ক্ষেত্রে ল্যাটিন কিছুটা বিষয় আছে। ডেটাম একটা ফর্ম আছে, সেটাকে কাউন্টেবল সিঙ্গুলার ধরা হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস বা ডেটাকে পিচ অফ ডেটা বা পিচ অফ অ্যাডভাইস এভাবে করে বলার চেষ্টা করি যদি একটা অ্যাডভাইস অর্থে আমরা মিন করতে চাই বা একটা তথ্য হিসেবে মিন করতে চাই, সেক্ষেত্রে পিচ অফ ডেটা, পিচ অফ অ্যাডভাইস বলে আ পিচ অফ অ্যাডভাইস, আ পিচ অফ ডেটা এভাবে বলার চেষ্টা করি। ইকুইপমেন্টের ক্ষেত্রেও একইভাবে পিচ অফ ইকুইপমেন্ট, পিচ অফ এভিডেন্স, পিচ অফ ফার্নিচার। হেলথের ক্ষেত্রে আমরা পিচ অফ ব্যবহার করি না, আর এটাকে সাধারণত আমরা কোনোভাবে একটা বা একাধিক অর্থে ব্যবহারও করি না। সো এই হচ্ছে আনকাউন্টেবল এবং কাউন্টেবলের কিছুটা ধারণা, যেগুলো কিনা কিছুটা আমাদের জন্য কনফিউজিং হতে পারে। মাঝখানে কলামে কিছু ওয়ার্ড বা নাউন দেয়া আছে যেগুলোকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই অর্থে ব্যবহার করতে পারি।
ফার্স্ট আসি আমরা বিজনেস শব্দটা নিয়ে। বিজনেসের ক্ষেত্রে চিন্তা করেন, যদি বিজনেস দ্বারা আমরা আমাদের পেশাকে নির্দেশ করি যে আপনার বিজনেস কি, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ইজ ইউর বিজনেস, সো এটা যদি বলি, সেক্ষেত্রে পেশার নামের ক্ষেত্রে বা আমি পেশা কি করেন বা কি, সেক্ষেত্রে আনকাউন্টেবল হিসেবে কনসিডার করা হয়। কিন্তু যদি বিজনেস বলতে আপনি ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠানকে নির্দেশ করেন, তখন এটা প্লুরাল হিসেবে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ এটা আনকাউন্টেবল বা কাউন্টেবল দুই সিনারিওতে হতে পারে। এবারে আসা যাক চিকেন। চিকেন যখন আপনি চিন্তা করবেন মুরগি একটা অ্যানিমেল হিসেবে, তখন আপনি সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল হিসেবে চিন্তা করতে পারেন। বাট যদি চিকেনকে আপনি রান্না করা মুরগির মাংসের টুকরা বা পুরো মুরগির মাংস অর্থে চিন্তা করেন, সেক্ষেত্রে চিকেন আনকাউন্টেবল হিসেবে কনসিডার করা হয়। কফির ক্ষেত্রেও কফি যদি বিভিন্ন রকমের কফি হয়, তখন আপনি কফিজ বলতে পারেন, বাট যদি কফি আমরা ড্রিঙ্ক হিসেবে চিন্তা করি, তখন আনকাউন্টেবল। গসিপ একইভাবে হেয়ার, হেল্প, আয়রন, পেপার, এগুলোর ক্ষেত্রে রকম বা ধরনের জন্য আমরা সাধারণত প্লুরাল করে থাকি, আর ওই একই রকমের মধ্যে একটা ধরনের মধ্যেই যদি থাকে, তাহলে পুরোটাকে আনকাউন্টেবল হিসেবে কনসিডার করা যায়। অর্থাৎ এই শব্দগুলো সিচুয়েশন বা কনটেক্সট অনুযায়ী কখনো কাউন্টেবল, কখনো আনকাউন্টেবল হতে পারে। এবারে আমরা ছোট্ট একটা এক্সারসাইজ করার মাধ্যমে জাস্টিফাই করার চেষ্টা করি যে এই শব্দগুলো সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট আছে কিনা, অর্থাৎ ওই শব্দগুলো বা ওই নাউনগুলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যেমন এখানে একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো বি, এভাবে করে আপনি কাউন্টেবল বিষয়টা মাথায় রাখতে পারেন। যেটাকে আপনি কাউন্ট করছেন সেপারেটলি, সেটা হচ্ছে আপনার কাউন্টেবল। যেটাকে সেপারেটলি কাউন্ট করতে পারছেন না, কোয়ান্টিটি বা পরিমাণের মাধ্যমে করতে হচ্ছে, সেটা হচ্ছে আনকাউন্টেবল। এবারে আসা যাক সেই ছোট্ট এক্সারসাইজ। প্রথমে আমরা দেখব একটা নাউন, তারপরে সেটি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল ভেবে ডিসিশন দেওয়ার চেষ্টা করব। আমি একটু আগে বলেছিলাম অ্যাডভাইসের কথা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা বাংলায় যদিও একটি উপদেশ অর্থে বলে থাকতে পারি, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কালচারে এটি আসলে আনকাউন্টেবল হিসেবে কনসিডার করা হয়, আনকাউন্টেবল হিসেবে বিবেচনা করা হয়। এবং যদি কখনো আমার সিঙ্গুলার ফর্মে দেখাতে হয়, এক টুকরো অ্যাডভাইস বা একটি অ্যাডভাইস অর্থে বলতে হয়, সেক্ষেত্রে আ পিচ অফ অ্যাডভাইস, এই পিচ অফ অ্যাডভাইস, এভাবে এটি তাহলে আনকাউন্টেবল। বাট আমি সিঙ্গুলার করার জন্য পিচ অফ ফ্রেজটা ব্যবহার করছি। এরপরে দেখি ব্রেড, মানে পাউরুটি অর্থে যেটা আছে, সেটাও আনকাউন্টেবল। এরপরে অ্যাপল, কাউন্টেবল। ফার্নিচার, আনকাউন্টেবল। ইনফরমেশন, এখানে অনেকের কিছুটা কনফিউশন আছে, ইনফরমেশন আনকাউন্টেবল, অর্থাৎ তথ্য গণা যায় না। বাট যদি আপনি তথ্য বাংলার কনটেক্সট থেকে চিন্তা করেন, তাহলে ওই একইভাবে অ্যাডভাইসের মতো পিচ অফ ইনফরমেশন আপনি বলতে পারেন সিঙ্গুলার প্লুরাল। যদি অনেক রকমের তথ্য থাকে, অনেকটা তথ্য থাকে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন সাম পিচেস অফ ইনফরমেশন। তবে ইনফরমেশন ওয়ার্ডটাকে প্লুরাল না, আপনি পিচ বা পিচেস এই ওয়ার্ডটাকে সিঙ্গুলার প্লুরাল করছেন আসলে। নিউজ একইভাবে আনকাউন্টেবল, কিন্তু বাংলা কনটেক্সটে আপনার হয়তো মনে হতে পারে একটি সংবাদ, একাধিক সংবাদ, বা একটি খবর, একাধিক খবর। সো ওই কনটেক্সটে কিছুটা ভুল হওয়ার ঝুঁকি থাকে। নিউজকে আমরা সাধারণত আনকাউন্টেবল হিসেবে চিন্তা করি, অর্থাৎ আনকাউন্টেবল মানেই হচ্ছে অটোমেটিক সিঙ্গুলার, এবং সেই দিক থেকে যদি চিন্তা করেন সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করি, এবং নিউজকে ওই অ্যাডভাইস কিংবা ইনফরমেশনের মধ্যে পিচ অফ অথবা সাম পিচেস অফ নিউজ বলা যেতে পারে। হর্স খুবই সিম্পল, কাউন্টেবল, গণা যায়। হোমওয়ার্ক আনকাউন্টেবল, হোমওয়ার্কের আমরা কোয়ান্টিটি অ্যাসেস করি, নাম্বার না। ওয়াটার আনকাউন্টেবল। মানি, এখানে একটা কনফিউশন আপনাদের হতে পারে যে অর্থ তো গণা যায়, আসলে আমরা অর্থ গণি না ঠিক ওইভাবে, আমরা যেটা গণি অর্থের বিভিন্ন ইউনিট গণি, অর্থাৎ মানির বিভিন্ন ইউনিট গণি। চিন্তা করেন যে টাকা কিংবা ডলার কিংবা পাউন্ড কিংবা অন্য যে কোনো দেশের ইউরো যদি চিন্তা করি, এখন প্রশ্ন হচ্ছে এগুলো সবই হচ্ছে টাকার বিভিন্ন ইউনিট। সহজ করে যদি বলি, ধরেন আপনি তেল ডিরেক্ট গণনা করেন না, কিংবা দুধ, মিল্ক আপনি ডিরেক্ট গণনা করেন না, এদেরকে বিভিন্ন ইউনিটে ফেলে আপনি গণনা করেন। কিরকম, যে আপনি বলছেন যে 1 লিটার দুধ বা 5 লিটার দুধ, অর্থাৎ লিটারটাকে আপনি 1 লিটার 5 লিটার্স বলছেন, ইউনিটটাকে কাউন্ট করছেন। মানির ক্ষেত্রে একইভাবে যদি চিন্তা করেন, মানিটাকে আমরা ওয়েল যেরকম আনকাউন্টেবল, মানিটাও ওরকম আনকাউন্টেবল, বাট মানিটাকে ব্যবহার করার জন্য বা লেনদেনের জন্য আমরা ইউনিট ব্যবহার করি। ধরেন বাংলাদেশের জন্য মানির ইউনিট হচ্ছে টাকা। তো টাকা যদি আমি চিন্তা করি, এখন টাকাকে আমি গুনতে পারছি, যদি আপনি ডলার বলেন ডলার্স হতে পারে, টাকা টাকাস হতে পারে, যদিও কালচারালি আমরা টাকাস লিখি না, রুপিজ আবার ইংলিশে লেখা হয়, আবার পাউন্ডস, ইউরোস এসব লেখা হয়, তো টাকাও হয়তো লেখা উচিত গ্রামেটিক্যালি, টাকার প্লুরাল ফর্ম। এখন যে পয়েন্টে আমরা ছিলাম সেটা হচ্ছে মানি আসলে কি।
যেমনটা বলছিলাম তেলের মতো মানিও আনকাউন্টেবল, তবে মানির ব্যবহারের যে ইউনিট, ডলার, টাকা, রুপি, ইউরো, পাউন্ড, যেটাই হোক না কেন, সেগুলো কাউন্টেবল। অর্থাৎ কারেন্সি কাউন্টেবল কিন্তু মানি কাউন্টেবল না, মানি আনকাউন্টেবল। যেমন ডলার হচ্ছে মানির একটা কারেন্সি, এটাকে আপনি কাউন্টেবল বলতে পারেন, $1, $5। একইভাবে টাইম নিয়েও অনেকের কিছুটা কনফিউশন আছে যে টাইম বোধহয় আমরা গুনতে পারি। আসলে টাইম একইভাবে আমরা গুনতে পারি না, আমরা টাইমের ইউনিট গুনতে পারি। মানির মতো কেসটা বলতে পারেন যে মানি গুনতে পারি না, মানির যে ইউনিট বা এককগুলো আছে, ডলার হতে পারে, টাকা হতে পারে, ঠিক একইভাবে টাইমের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন টাইমের ইউনিট আমরা ব্যবহার করি সেকেন্ড, আওয়ার, ডে, মান্থ, বিভিন্ন রকমের ইয়ার, এগুলো সব টাইমের ইউনিট। সো ওগুলোকে আপনি গুনতে পারেন, সেকেন্ডস, মিনিটস, ডেজ, মান্থস, ইয়ার্স, এগুলো বলতে পারেন। সেগুলো টাইমের বিভিন্ন ইউনিট বা একক, কিন্তু টাইমকে ডিরেক্টলি ওইভাবে গণনা যায় না। সো ওই অর্থে টাইম আনকাউন্টেবল, কিন্তু টাইমের যে ইউনিটগুলো আছে যেমন আওয়ার, এটাকে আপনি গুনতে পারবেন, আওয়ার এবং আওয়ার্স, সেক্ষেত্রে ওই ইউনিটটা হচ্ছে কাউন্টেবল। সো এই ছিল কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ধারণা, এবং এই ধারণাগুলোকে কাজে লাগিয়ে সেন্টেন্সে এরা আমাদের কি ধরনের কনফিউশন ক্রিয়েট করতে পারে, আমরা কি ধরনের ভুল করতে পারি, সেগুলো আমরা পরবর্তী লেসনে শেখার চেষ্টা করব। আনটিল দেন, সে পর্যন্ত আপনারা এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো কিছুটা শেখার এবং মেমোরাইজ করার চেষ্টা করেন। সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কাউন্টেবল আনকাউন্টেবল সংক্রান্ত ভুলগুলো কম হওয়ার সম্ভাবনা থাকবে। সো এই ছিল লেসন 49. Hopefully see you in the next lesson. Until then, as before I said, keep practicing with your grammar vocabulary, possibly with some writing and reading. Thank you very much. See you in the next lesson.